নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পাক প্রীতি এখন সর্বজন বিদিত। 15 বছর বাদে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ। তিনি তার কাউন্টারপার্ট জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু দাবি জানানো হয়েছে। তার মধ্যে একটা হলো 71 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। 2, এই ওয়ার ক্রাইম বা যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য 50,000 কোটি বাংলাদেশি টাকা পাকিস্তানকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। এবং 3, এই বাংলাদেশে যে সমস্ত বিহারি মুসলমান এখনো আছে উদ্বাস্তু শিবিরে, বাংলাদেশ তাদেরকে নাগরিক বলে মনে করে না, তাদেরকে পাকিস্তানে ফিরিয়ে নিতে হবে। এই 3টে। এখন পাকিস্তান সরকারের যে আর্থিক অবস্থা, ওই 50,000 কোটি বাংলাদেশ টাকা বাংলাদেশকে দেওয়া তাদের সম্ভব নয়, তারা দেবেও না। দিলে পরে এটাই প্রতিষ্ঠিত হবে যে ওয়ার ক্রাইম ইত্যাদির সঙ্গে যুক্ত ছিল। আর ক্ষমাও পাকিস্তান চাইবে না। তার কারণ হচ্ছে পাকিস্তান বলে যে যুদ্ধটা হয়েছিল ভারতের সঙ্গে। ভারতের সরকার, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত করেছিল বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে। তাই ভারতের সেনাবাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে। তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। যদিও বাস্তব হচ্ছে অপারেশন সার্চলাইটের সময় এবং তারও পরে 30 লক্ষ বাঙালি আত্মবলিদান দিয়েছিলেন। 2 লক্ষেরও বেশি মাতৃশক্তির সম্ভ্রমহানি হয়েছিল। আসলে মুক্তিযুদ্ধের চেতনা তো এখনো বাংলাদেশের বহু মানুষের মধ্যে আছে। তারা কিন্তু ইউনূসের এই পাকিস্তান প্রীতিকে ভালো চোখে দেখছে না। কিন্তু ইউনূসেরও কিছু করণীয় নেই, কারণ তার সরকারের সমর্থক জামাতে ইসলামী ঘোষিত পাকপন্থী। তারা মনে করে বাংলাদেশের সৃষ্টি আসলে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। এবং জামাতে ইসলামী বলুন, র্যাডিক্যাল ইসলামিক গ্রুপগুলো বলুন, যারা ইউনূস সরকারকে সমর্থন করছে, তাদের প্রচন্ড চাপ আছে। তাই ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে মাখামাখি করছে। আবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের সিংহভাগ মানুষের মধ্যে এখনো রয়েছে। তাদেরকে সম্পূর্ণ অ্যালিয়েনেট করলে ইউনূসের অন্তর্বর্তী সরকারের দিন গোনা শুরু হয়ে যাবে। সেটাও তারা করতে পারছে না। তাই পাকিস্তানের বিদেশ সচিবের কাছে বাংলাদেশ সরকার এই 3টে দাবি পেশ করেছে। এই আবহে 27 এপ্রিল পাকিস্তানের বিদেশ মন্ত্রী উপপ্রধানমন্ত্রী ইশাক দারের বাংলাদেশ সফর কথা ছিল এবং তা নিয়ে সাজো সাজো রব পড়ে গেছিল। আমনা বালুচ এসেছিলেন এই সফরে। ঢাকায় পাকিস্তান হাই কমিশনে এখন চূড়ান্ত তৎপরতা। কিন্তু পেহেলগামে জঙ্গি হামলার পর পুরো সমীকরণটা বদলে গেছে। ইশাক দার বলেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ঢাকা সফর বাতিল করছেন। আমার মনে হয় ইশাক দারের ঢাকা সফর আনুষ্ঠানিকভাবে বাতিল হওয়ায় ইউনূসের অন্তর্বর্তী সরকারে অনেকটা স্বস্তি। এই পরিস্থিতিতে যদি ইশাক দার বাংলাদেশ সফর করতেন, তাহলে ভারত বা আমেরিকা কেউ এটাকে খুব ভালোভাবে দেখতো না। ভারত তো দেখতই না। যে পাকিস্তানকে আমরা মনে করি টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার, এবং যে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা পেহেলগামে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত বলে ভারত দাবি করছে, ভারত বলছে তাদের কাছে অভ্রান্ত প্রমাণ আছে। এই আবহে
আমাদের পড়শি বাংলাদেশে যদি পাকিস্তানের বিদেশমন্ত্রী আসতেন, সেটা ভারত সরকার মোটেই ভালোভাবে গ্রহণ করত না, এবং বাংলাদেশ এবং পাকিস্তানকে কার্যত এক বন্ধনীতে তারা রাখত। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, কিন্তু ভারতের সঙ্গে 4200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে 2000 কিলোমিটারের বেশি। কাশ্মীরে পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হানার পর যদি পাকিস্তানের বিদেশমন্ত্রী ঢাকা সফর করতেন, তাহলে ভারতীয় উপমহাদেশে চূড়ান্ত কূটনৈতিক একটা সংকট তৈরি হতো। যে ইউনুস বিমস্টেকে সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ব বৈঠক করার জন্য উন্মুখ ছিলেন, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার ভারত সরকারকে অনুরোধ করেছে যে সেই শীর্ষ বৈঠক যেন হয়। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী রাজি হয়েছিলেন, বৈঠকও হয়েছিল, এবং বাংলাদেশ নিয়ে ভারতের আশঙ্কার কথা প্রধানমন্ত্রী তাকে জানিয়েছিলেন। ভারতীয় বিভিন্ন সংবাদপত্রে একটা খবর প্রকাশিত হয়েছে যে ISI ডিজি বাংলাদেশ সফর করেছেন। ইউনুসের অন্তর্বর্তী সরকার তাকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। আন্তর্জাতিক সন্ত্রাসী আনসার আল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি, যাকে অন্তর্বর্তী সরকার জামিনে মুক্তি দিয়েছিল, তিনি ISI ডিজির সঙ্গে বৈঠক করেছেন ওই রংপুরের লালমনিহাটের কাছে। এগুলো ভারত সরকার জানে, সংবাদ মাধ্যমে এইসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু ইউনুসের অন্তর্বর্তী সরকার এই বিষয়ে মুখে কুলু পেরেছে। পেহেলগামে জঙ্গি হামলার পর বিশ্বের অনেক দেশ ভারত সরকারকে সহমর্মিতা জানিয়েছে, বলেছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা আছি। ইউনুসও একটা বিবৃতি দিয়েছে, কিন্তু ওটা হলো চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো। আসলে ইউনুসের অবস্থা শাঁখের করাতের মতো। একদিকে জামাতে ইসলামী এবং র্যাডিক্যাল ইসলামপন্থী দলগুলোর প্রবল চাপ আছে ইউনুসের উপর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় সূচনা করার জন্য। আবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের সিংহভাগ মানুষের মধ্যে আছে, তারা ইউনুসের এই অতি পাকিস্তান ঘনিষ্ঠতা একেবারেই পছন্দ করছেন না। এবং ইশাকদারের বাংলাদেশ সফর হলে, একবার হিনা রাব্বানী খান এসেছিলেন 2012 সালে কোনো সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর জন্য, কিন্তু তারপরে কেউ আসেননি। এই প্রেক্ষিতে যদি ইশাকদার বাংলাদেশ সফল করতেন, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বনিম্ন তলানিতে গিয়ে ঠেকত। আমার মনে হয় যে ইউনুসের অন্তর্বর্তী সরকারেরও বিলম্বিত বোধোদয় হয়েছে, তাই ইশাকদারি সফর বাতিল করায় কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এখন তাদের মধ্যে সরাসরি বিমান চালু হবে, ভিসা অন অ্যারাইভাল হবে, পাকিস্তান থেকে পণ্য আমদানি বা কাঁচামাল বাংলাদেশ আমদানি করবে, সেটা করতেই পারে, তাদের নিজেদের সিদ্ধান্ত, কিন্তু তাতে খরচ বহুগুণে বাড়বে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন না যে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে আমাদের লড়াই করতেই হবে, এবং ভারত এই লড়াইয়ে আমেরিকার পাশে আছে। এবং বাংলাদেশ নিয়ে কি সিদ্ধান্ত হবে সেটা অনেকটা নির্ভর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে বাংলাদেশ সম্পর্কে তার মূল্যায়নকে বিশ্বের দরবারে রাখছেন। এই যখন পরিস্থিতি, তখন পেহেলগামে জঙ্গি হামলার পর ইশাকদারের বাংলাদেশ সফর, ওই বললাম দুদেশের সম্পর্ককে একেবারে তলানিতে মানে নাদিরে পৌঁছে দিত। তার মধ্যে বাংলাদেশের মাটি তো সুপার পাওয়ারদের বিচরণ ভূমি হয়েছে। আরাকান আর্মিকে সম্ভবত বাংলাদেশ সরকার সমর্থন করবে, লজিস্টিক্যাল সাপোর্ট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প পর্যন্ত তৈরি করেছে। আবার বাংলাদেশের জুন্টা সরকারের সমর্থক চীন
চীনা বিনিয়োগ বাংলাদেশে টেনে আনতে ইউনূস মরিয়া হয়ে উঠেছে। আবার আরাকান আর্মিকে রসদ যাতে বাংলাদেশ থেকে আসে সেটাকেও নিশ্চিত করতে হবে। মায়ানমারে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ঢাকা সফর করেছেন। মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষকর্তা ঢাকায় এসেছিলেন, বৈঠক হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া সফর করেছিলেন। তারপরে রুশ রণতরীকে দেখা গেছে চট্টগ্রাম উপকূলে। আবার ভারত সরকারের কালাধান প্রকল্প আছে, মায়ানমার থেকে মিজোরাম হয়ে থাইল্যান্ড পর্যন্ত পৌঁছে যাবে সিটওয়ে, এবং ওই অঞ্চলে যাতে একটা রাজনৈতিক শক্তি স্থায়িত্ব পায়, তাদের নিয়ন্ত্রণে পুরো বিষয়টা থাকে, সেটা ভারত সরকারও চাইছে। আরাকান আর্মির সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো। আবার জুন্টা সরকারের সাথেও ভারত সরকারের কূটনৈতিক যোগাযোগ আছে। মায়ানমারের ভূমিকম্পে সবার আগে ভারত সরকার ত্রাণ পাঠিয়েছিল। আবার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান, যে অরিজিনালি পাকিস্তানের নাগরিক, করাচিতে জন্ম, তারপরে ট্রেনিং নেন সন্ত্রাসবাদী ক্যাম্পে কাশ্মীরে, তারপর তাকে বাংলাদেশে পাঠানো হয়, তাকে মায়ানমারে রোহিঙ্গাদের মধ্যে দল তৈরি করে। প্রথমে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ হয়, তারা বাংলাদেশে চলে আসে। কক্সবাজারে রোহিঙ্গাদের উদ্বাস্তু শিবিরে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি রিক্রুটমেন্ট ড্রাইভ দেওয়া শুরু করে। সেখানে রোহিঙ্গাদের মধ্যে মানবাধিকারের পক্ষে যারা, তারা খুন হন আরাঙ্গা রোহিঙ্গা সালভেশন আর্মির হাতে। এরা সন্ত্রাসবাদী সংগঠন। তাদের দুই শীর্ষ নেতাকে হঠাৎ করে ঢাকার নারায়ণগঞ্জ থেকে র্যাব গ্রেপ্তার করে। শোনা যাচ্ছে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সঙ্গে দর কষাকষি করছে, যাতে তারা আরাকান আর্মির সঙ্গে একসঙ্গে জুন্টাদের বিরুদ্ধে লড়াই করে। বাংলাদেশ সরকারের আশা যে আরাকান আর্মির সঙ্গে তারা যদি সহযোগিতা করে, তাহলে ভবিষ্যতে চট্টগ্রাম, কক্সবাজারে যে রোহিঙ্গারা আছে তারা আস্তে আস্তে মায়ানমারে ফিরতে পারবে। এটাই বাংলাদেশ সরকারের লক্ষ্য। কিন্তু যেটা হয়েছে, বাংলাদেশের জমি আন্তর্জাতিক পাওয়ার গেমের একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। সবারই সেখানে স্টেক আছে। বাংলাদেশ তো ছোট দেশ, অন্তর্বর্তী সরকার, মানুষের ভোটে নির্বাচিত নয়, লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তারা তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে বিভিন্ন সুপার পাওয়ারকে তাদের নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন হচ্ছে বিভিন্ন মহলে। তার মধ্যেই দেখুন পেহেলগামে জঙ্গি হামলা, এবং ভারত সরকার অভিযোগের আঙুল যথারীতি তুলেছে সীমান্তপারের জঙ্গিদের দিকে এবং তাদের মদতদাতাদের দিকে। এই অবস্থায় ইশাকদার যদি বাংলাদেশে আসতেন এবং তাকে কিছু বিবৃতি দিতেই হতো, সেখানেও তো সাংবাদিকরা জিজ্ঞাসা করতেন পেহেলগাম নিয়ে, তিনি যদি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কোনো মন্তব্য করতেন, সেটা তো আমরা নিশ্চয়ই ভালোভাবে গ্রহণ করতাম না। আমাদের মনে হতো যে ইউনূসের অন্তর্বর্তী সরকার ইশাকদারকে এই সুবিধাটা করে দিয়েছেন যাতে তিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কথা বলতে পারেন। তাই আপাতত স্বস্তি পেল ইউনূস প্রশাসন ইশাকদার নিজে থেকেই সফরটা বাতিল করায়। পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্ক কি হবে সে সম্পর্কে আগাম কিছুই বলা যায় না, কিন্তু যেভাবে দ্রুত সবকিছু পরিবর্তন হচ্ছে, নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে ভারতীয় উপমহাদেশের আগামী দিনের আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির প্যারাডাইম শিফট হওয়ার সম্ভাবনা আছে।